জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এই মৃত্যুর 2 বছর পূর্তির আগ মুহূর্তে দ্রুত আবু সাঈদ হত্যার রায় কার্যকর করার দাবি জানিয়েছে তার বাবা মা। এদিকে তার স্মৃতি সংরক্ষণে নেওয়া প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নববী ফেরদৌস রাফি। 2024 সালে 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শেষ মুহূর্তের ভিডিও দেশ বিদেশে আলোড়ন তোলে এবং গণ অভ্যুত্থানের নতুন গতি আনে। 2 বছর পরও সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন বাবা মা। তাদের প্রত্যাশা, আদালতের দেয়া রায় দ্রুত কার্যকর করা হোক এবং আবু সাঈদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হোক। যে রায় ঘোষণা করছে ওই রায়তে আমরা সন্তুষ্ট নই, তবু যেটাই রায় প্রকাশ করছে সেটা যেন দ্রুত গতিতে যেন বাস্তবায়ন করা হয়। সরকারে জানি এই কার্যকর আমি বাসি থাকতে আমি জানি দেখি যাওয়া পারি। আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবু সাঈদ গেট, শহীদ আবু সাঈদ চত্বর, স্মৃতিস্তম্ভ, টুইন মেমোরিয়াল ও স্মৃতি সংরক্ষণ ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রায় 1090 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি দৃশ্যমান কোনো নির্মাণ কাজ। এতে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী, সহযোদ্ধা, শিক্ষকরা। এই সরকার যেহেতু এই একটা আন্তরিকতার সাথে রায় দিয়েছে এবং দ্রুত এটা বিচার কার্য সম্পন্ন করবে। এই 1100 কোটি টাকার কোনো বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আবু সাঈদের হত্যাকারী যারা, যে বিচারের রায় হয়েছে তাদের রায়ের বাস্তবায়ন যেন অতি দ্রুত হয়। আবু সাঈদ স্মৃতিস্তম্ভ তো ওটা অলরেডি প্রসেসের মধ্যে, সেটা মন্ত্রণালয়ে আসে আগামী 16 তারিখে তার বক্তব্য বলবেন এবং সেটা প্রক্রিয়াধীন। আমরা আবু সাঈদের জন্য যে গেটটা তৈরি করা সেটা অলরেডি 20 তারিখে আমরা ওপেন করব, ইনশাল্লাহ দরপত ওপেন করব। তৃতীয়ত যে জাদুঘর এবং ইতিহাসে তাদের যে অবদান রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা তুলে ধরেছি, সেটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। বৈষম্যের বিরুদ্ধে বুক চিতিয়ে জীবন দেওয়া আবু সাঈদের স্মৃতির ক্ষেত্রেও যেন বৈষম্য না হয়, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার স্মৃতি সংরক্ষণ, বিচারের রায়সহ বিভিন্ন বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, 2 বছরেও বাস্তবায়ন হয়নি আবু সাঈদ স্মৃতি সংরক্ষণ প্রকল্প। এই বিষয়ে বেরবি উপাচার্য কি বলছেন? আবু সাঈদ হত্যার রায় বাস্তবায়ন নিয়ে শিক্ষার্থীরাই বা কি বলছেন? দেখুন, গত বছরের কিন্তু প্রথম যে মৃত্যুবার্ষিকী গিয়েছিল সেই মৃত্যুবার্ষিকীতে রেজওয়ানা হাসান তিনি এসেছিলেন, সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি এসে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রায় 5 থেকে 7টি প্রকল্পের। সেই প্রকল্পের 2-1টি ছাড়া মানে কোনো কিছুই আলোর মুখ দেখেনি। প্রায় 1090 কোটি টাকা যে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল সেই প্রকল্প কাজ শুধুমাত্র ভিত্তিপ্রস্তরই কিন্তু থেমে আছে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আসলে যে গত যে সরকার ছিল সেই সরকারও তিনি উপাচার্য, এখনো তিনি উপাচার্য আছেন। আর তিনি শুধু কথার ফুলঝুরি ছোটান, কিন্তু কাজের কোনো কাজ তিনি আসলে করেন না। আমরা কথা বলেছিলাম তার সাথে, তিনি শুধু মানে যে বিষয়গুলো বলছিল যে হচ্ছে, হবে, কবে হবে সেটি নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কথা তিনি বলতে পারেননি। এবং এই নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের বড় অংশ কিন্তু ক্ষোভ রয়েছে। বিশেষ করে যে আবু সাঈদ 2 হাত প্রসারিত করে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়ে কিন্তু এই 17 বছরের যে সরকারকে হটানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল সেই কিন্তু এখন বৈষম্যের শিকার। এবং কোথাও কোনো ধরনের তার যে রংপুরে বাড়ি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
তার জন্য তেমন কিছু কিন্তু হয়নি। শুধু যদি দেখাই, এই যে আবু সাইদ গেট করা হয়েছে, এটিও কিন্তু আগের করা, অর্থাৎ এই গেটটি নির্মাণ হয়েছে আবু সাইদের মৃত্যুর পরপরই, সেটি পরবর্তীতে নামকরণ করা হয়েছে। এই যে আবু সাইদ চত্বর, জুলাই স্মৃতি কেন্দ্র, এখানে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেই প্রকল্পের কোনো কিছুই কিন্তু আলোর মুখ দেখেনি। তো এটি নিয়ে আবু সাইদের সহপাঠী বন্ধুরা তারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন যে বিশেষ করে এই 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাইদ যে এই বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে বুকের তাজা রক্ত দিয়ে তিনি শহীদ হয়েছেন, বুক চেতিয়ে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি। এটি নিয়েই তারা ক্ষোভ জানিয়েছেন। বিশেষ করে এই আবু সাইদ গেট, আবু সাইদ চত্বর স্মৃতিস্তম্ভ এবং টুইন মেমোরিয়াল স্মৃতি সংরক্ষণ ক্যাম্পাস নির্মাণের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণার মধ্যেই আছে, তেমন কিছু কাজ হয় না। আজকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন দিনভর নানা কর্মসূচি রেখেছেন। বিএনপি, জামাত, 11 দলীয় ঐক্য, পাশাপাশি ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্র দল, তারা কিন্তু বেশ কিছু কর্মসূচি রেখেছে। মিলাদ মাহফিল, দোয়া মাহফিল এবং আলোচনা সভা, স্মরণিকা পাঠ সহ নানা কর্মসূচি দিনভর রয়েছে আজকে রংপুরে। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মারা গেছে, তার গ্রামের বাড়িতেও কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সকাল থেকে, তার যে কবর রয়েছে সেখানে। তো এই আজকের এই 16 তারিখ, এই তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মানুষের প্রত্যাশা অনেক, এখনো পর্যন্ত কিছুই পূরণ হয়নি। তো এই ছিল রংপুরের সর্বশেষ। মুন্নি। শাহ বায়েজিদ আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার স্মৃতি সংরক্ষণ, বিচারের রায়সহ বিভিন্ন বিষয়ে জানাতে সহকর্মী বায়েজিদ আহমেদ রংপুর থেকে যুক্ত ছিলেন। 4 দিন বিরতির পর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আকাশে মেঘ জমতে শুরু করেছে। পায়রাসহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। পায়রাসহ সব বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে পটুয়াখালী, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, লঘুচাপের বিষয়ে কি বলছে আবহাওয়া বিভাগ? আজ কি বৃষ্টি হচ্ছে কিনা? জি মুন্নি, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল, তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই। আকাশের কোথাও মেঘ, আবার কোথাও রৌদ্রোজ্জ্বল অবস্থা বিরাজ করছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরের জন্য আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া আমি যদি বলি, নদী এই মুহূর্তে শান্ত রয়েছে, তবে গতকাল জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছিল, আজকেও কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আষাঢ়ী অমাবস্যার তিথি কিন্তু গত 2 দিন আগে শেষ হয়েছে, যার কারণে এই আষাঢ়ী অমাবস্যার প্রভাব এবং লঘুচাপ দুটি মিলে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার আজকেও সম্ভাবনা রয়েছে। এবং সেই
সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, লঘুচাপের প্রভাবে কিন্তু সাগর ফুঁসে উঠতে শুরু করেছে, যার কারণে মাছ ধরার যে জেলে ট্রলারগুলো ছিল গভীর বঙ্গোপসাগরে, সেগুলো কিন্তু ইতিমধ্যে ঘাটে ফিরে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি, সেখানেও কিন্তু অনেকগুলো জেলে ট্রলার ইতিমধ্যে কিন্তু ঘাটে এসে আশ্রয় নিয়েছে। এছাড়া খোঁজ খবর নিয়েছি আলিপুর মহিপুর মৎস্যবন্দরেও কিন্তু অনেকগুলো জেলে ট্রলার এসে অবস্থান করছে। এছাড়া আপনাকে যদি সার্বিক পরিস্থিতি জানাই যে এর আগেও কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল গত 2 জুলাই, যার প্রভাব কিন্তু প্রায় 10 দিন ছিল। 11 জুলাই তার প্রভাব কাটে, আবার 4 দিনের ব্যবধানে এই দ্বিতীয়বারের মতো আরেকটি লঘুচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়, যার কারণে কিন্তু এই যে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে গতকালকে থেকে, এবং এর কারণে কিন্তু যে এই যে পরপর 2টি লঘুচাপের কারণে অনেক নিচু জমিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামনে আমন মৌসুম, এই মৌসুমকে সামনে রেখে কিন্তু কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। মন্নি। হাসান, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে, পায়রাসহ সব বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে কামরুল হাসান যুক্ত ছিলেন। টানা বৃষ্টির পর স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। বিপদসীমা অতিক্রম করা নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে এতে তীব্র হচ্ছে ভাঙন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় পানির স্তর একই রকম থাকবে। পরবর্তী 2 দিন বা তা আরও কমার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃষ্টি কমায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে এরই মধ্যে পানি কমে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নতুন করে বৃষ্টি না হলে আগামী 48 ঘন্টার মধ্যে নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি একটু বাড়লেই আমরা মনে হয় 2022 সালের কথা, 2তলা 3তলা দুধতেও জানবাছে না। তখন তো জেলা 3টা দুধ আল্লাহ যে পানিটা একটু কমছে, আমরা জানো একটু শান্তি হয়েছে। রান্না বান্না করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, এই বন্যার লাগে। আজকে রাইতে দিনে 8 দিন ধরে বন্যা। সুনামগঞ্জে যে নদী আছে এই নদীগুলোর পানি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এবং কোথাও কোথাও হয়তো কমে যেতে পারে। তবে এরপরে হয়তো বৃষ্টিপাত বাড়তে পারে, তবে বিপদসীমার অতিক্রম হওয়ার সম্ভাবনা আমরা কম দেখছি। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে দুর্গম চরের লোকালয়, ফসলি জমি ও বসতি জনপদ। এক বছরে কুশিদপুর দেখা যায় অনেক বরাবরই এইখান থেকে ভাঙনি খালি দেখা যায় কুশিদপুর 12 বেগে ভাঙে চলে গেছে। এখন আমাদের বাড়িঘরও গেছে কত, আবার সামনে করছি, এখানেও যাওয়ার সময় হলো। এই নদী কোনো শাসন এ যাবৎ পানি উন্নয়ন বোর্ড বা এমপি মন্ত্রী এরা কোনো উদ্যোগ যদি নিত তাহলে আমার এলাকাটা বাইছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে 23 সেন্টিমিটার পানি বেড়েছে, যা হাট পয়েন্টে 135 ও কাজীপুর পয়েন্টে 172 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এই নদীটা যদি ভাঙে যায় আমরা ঘর বাড়িলে কোন জায়গায় থাকবো, তাই আমরা তো বড় টেনশন আছি ভাই। তা আপনারা একটু রক্ষা করলে পারে, তাহলে পানি উন্নয়নের কাছে আমরা এটা দাবি করি যে আমাদের এই কাজটা করে দিলে আমরা খুব ভালো হইতো আমাদের পক্ষে। এদিকে সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন করতে ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন সহ আমরা সরকারি মন্ত্রণালয় থেকেও যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে আমরা তাদের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ এবং টিন বিতরণ করব, যে তারা সাময়িকভাবে জানেন তারা আশ্রয়টুকু নির্মাণ করতে পারে। নেত্রকোনায় গত 24 ঘন্টায় উবদাখালী নদীর পানি 7 সেন্টিমিটার কমেছে, তবে একই সময়ে মগরা নদীর পানি বেড়েছে 5 সেন্টিমিটার। বুধবার সকাল থেকে আবারও থেমে থেমে বৃষ্টি শুরু হওয়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি কিছুটা কমে স্বস্তি ফিরলেও বুধবার সকাল থেকে আবারও বৃষ্টি হওয়ায় সেই স্বস্তি অনেকটাই ম্লান হয়ে গেছে। আল ইমরান, 71। বন্যার পানি নেমে গেলেও এখনও চরম দুর্ভোগে কক্সবাজারের দুর্গত এলাকার মানুষ। ভেসে উঠছে ক্ষতচিহ্ন, বাড়ছে খাদ্য পানি ও চিকিৎসা সংকট। একই সাথে ধস ও পানিতে ডুবে নিহতদের বাড়িতে চলছে শোক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। এই মাটিতে স্বপ্নের বীজ বুনেছিলেন পেকোয়ার নাসির উদ্দিন। দিনরাত পরিশ্রম করে ঋণের টাকায় গড়েছিলেন নার্সারি। এখন এখানে শুধুই স্মৃতি।
বন্যার তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তার তিলে তিলে গড়া ভবিষ্যৎ। হয়তো 5-6 লক্ষ টাকার হয়তো এই আতুনারে আরে হাট টাটে ধরে জিনিসপাতি জিন আসলে কমপ্লিট বাসা নয়, হঠাৎ পানি বেরিয়ে তো আরো জিনিস সরাই না পারি। নাসিরের মতো নিঃস্ব হয়ে গেছেন 43,210 জন কৃষক, হারিয়েছেন 4,211 হেক্টর জমির ফসল। এছাড়া বন্যায় 303টি খামারের 1,290টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে 330টি পোল্ট্রি খামার, আর 3,998টি মৎস্য খামারে 453টি মাছের ঘের নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 45,436টি পরিবারের 2,32,000-এর বেশি মানুষ। জানি মাতামরি পানি আমাদের এদিকে আসে, যেমন এই রাস্তা ভেঙে যায়। আর এড়তে দূর পানি আর বসত নদী ব্যাকি নষ্ট হয়ে ফুসে গেলে গিয়ে জিনিসপাতি রাস করে দিনের ব্যাকি মরে গিয়ে। বানভাসী মানুষদের ঘরে মাথা গোজার জায়গা নেই, জ্বালাতে পারছে না চুলার আগুন, কারো কারো ঘরটিও মিশে গেছে বন্যার পানির সাথে। ত্রাণের খবর পেলে কেউ ছুটছেন, কেউ না পেয়ে খালি পেটে থাকছেন। আর বেশি হস্ত সংগত আছি, ভাত পানি হানা দেওয়া ওষুধপত্র লই। দিন মজুরে হাজ করে নাই, বরণ শীতের তুনে কিস্তি আছে, ফলে কিস্তি মাপ করলে তার উপকৃত হইব না। বন্যা দুর্গত এলাকায় খবর নিতে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তা করা হবে। বীজতলা তৈরি করে আমরা এই চারাগুলো আমরা কৃষকদের মাঝে আমরা বিতরণ করব। মাছের ঘের যেখানে তলিয়ে গেছে, কারোর চুনের প্রয়োজন, মাছের খাবারের প্রয়োজন, কারোর হয়তো মাছের পোনা প্রয়োজন, যে আর যেটা প্রয়োজন ইনশাআল্লাহ সরকার সেটা ব্যবস্থা করবে। এদিকে পাহাড় ধস আর বন্যায় নিহত 31 জনের পরিবারের কান্না এখনো থামছে না। প্রিয়জনদের ফিরে না পাওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছেন তারা। যে হারিয়ে গেছে সে তো আর আসবে না, যে দুজন আছে তাদেরকে নিয়ে বাঁচার সুযোগ করে দেন আপনারা। আমি আর কিছু চাই না। আবহাওয়া কিছুটা স্বাভাবিক না হতেই আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আবারও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় দুর্ভোগ ও বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, বন্যা দুর্গত কক্সবাজারে ত্রাণ সহায়তা কতটুকু হলো? বন্যা পরবর্তী খাদ্য, সুপেয় পানি ও চিকিৎসা সংকটের পাশাপাশি যে ধ্বংসলীলা দেখা যাচ্ছে তা ঠিক করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? সবচেয়ে অস্বস্তির খবর হচ্ছে কক্সবাজারে আবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা 10 দিন পর্যন্ত বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে 45,000 মানুষ কক্সবাজারের যে দুর্ভোগে পড়েছে, তাদের সহায় সম্বল সবকিছু হারিয়ে ফেলেছে। যখন তারা একটু গুছিয়ে নেবার চেষ্টা করছিল 2 দিন বৃষ্টি না হওয়াতে, সেই সময় আবারও আবহাওয়া অফিস সতর্কতা সংকেত দিল, 3 নম্বর সতর্কতার সংকেত এবং বৃষ্টির আভাস দিল। কিন্তু আজকে সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং কিছুক্ষণ আগে বৃষ্টিপাত কমেছে এবং আবহাওয়া অফিস বলছে আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত হবে, কারণ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি বাংলাদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনি যে কথাটা বলছিলেন যে কক্সবাজারে প্রায় 45,000 মানুষ পানিবন্দী হয়েছে, প্রায় 2 লাখের মতো পানিবন্দী হয়েছে। তারা তাদের সহায় সম্বল সবকিছু হারিয়েছে, তারা ত্রাণের পিছনে ছুটেছে, তারা এখনো পুরো রান্না করতে পারে না, তারা এখনো পর্যন্ত শোবার ঘর তৈরি করতে পারেনি, তারা এখন চুলা জ্বালাতে পারেনি ঘরে। এই যখন অবস্থা, তখন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, যদিও বা তাদেরকে কিছু কিছু জায়গায় শুকনো খাবার দিয়েছে। তারা সেগুলো নিয়ে কোনোভাবে সংসারটা চালাবার চেষ্টা করছিলেন, নিজেদের বাঁচাবার চেষ্টা করছিলেন। এবং প্রশাসন থেকে যেটা বলা হয়েছে, যে সমস্ত মানুষের কৃষি জমি বীজতলা তৈরির সহায়তা করার কথা আশ্বাস দিয়েছে, তাদের ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সে কার্যক্রম প্রশাসন শুরু করে অ্যাসেসমেন্ট করেই হয়তোবা প্রশাসন সে কার্যক্রম শুরু করবে। কিন্তু যখনই মানুষ একটু গুছিয়ে নেবার চেষ্টা করছে নিজেদেরকে, তখনই আবার বৃষ্টিপাতের আভাস
শঙ্কা, তাদেরকে আবার নতুন করে ভয় ধরাচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ যারা আছেন বন্যা দুর্গত এলাকায়, তারা সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছেন। এবং কক্সবাজার সদর হাসপাতাল থেকে যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানে অনেক পানিবাহিত রোগী সেখানে ভর্তি হচ্ছেন। এবং বন্যা দুর্গত এলাকায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে থাকার জায়গা। তারা অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে। সবকিছু মিলে প্রশাসন আশ্বাস দিয়েছে, কিন্তু এই যখন অবস্থা ঘুরে দাঁড়ানো, তখনই আবার বৃষ্টির শঙ্কা তাদেরকে সবচেয়ে বেশি তাড়িত করছে। কামরুল মিন্টু, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায় দুর্ভোগ ও বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাতে কক্সবাজার থেকে কামরুল মিন্টু যুক্ত ছিলেন। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 10,85,860 জন মানুষ। আর পার্বত্য 3 জেলাসহ চট্টগ্রামে বন্যা শুরুর পর থেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন 45,750 জন মানুষ। বুধবার রাতে নগরীর সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী জানান, আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তাদের বেশিরভাগ ফিরে গেছেন। বন্যায় চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম জানান, 5 জেলায় এ পর্যন্ত 2,106 মেট্রিক টন চাল এবং নগদ 1,75,00,000 টাকা বিতরণ করা হয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় জুলাই মাসে এনজিওর কিস্তি আদায় স্থগিত এবং খাদ্য বান্ধব ও ওএমএস কার্যক্রম 1 মাস এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রাঙামাটির পর্যটন স্পট বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে বলেছি, আপনারা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেন। পানি নেমে যাওয়ার পরে আপনারা হয়তো প্রকৃত তথ্যটা পাবেন। তো প্রাথমিক তথ্য আমরা যেটা সংগ্রহ করেছি মাঠ পর্যায় থেকে, সেখানে আমরা দেখেছি কৃষি খাত যদি আমরা দেখি, এখানে ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ প্রায় 44,793 হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক 2,87,735 জন। রাঙামাটির বাঘাইছড়ির বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। বুধবার বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতিমন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। কেউ যেন খাদ্য, চিকিৎসা কিংবা আশ্রয়ের অভাবে কষ্ট না পান, সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ ও অন্যান্য অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই ওলটপালট উত্তরের প্রবেশদ্বার বগুড়া। ট্রেন আছে কিন্তু পানি সরে যাওয়ার পথ নেই। গত 2 দশকে 3.5 কোটি টাকা ব্যয়ের পরও সামান্য বৃষ্টিতেই ডুবছে বগুড়া শহর। বেহাল ড্রেনেজ ব্যবস্থায় মানুষের ভোগান্তি চরমে। এ থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন শহরবাসীর। এসএম আবু সাইদের তথ্য, মনির হোসেনের ছবিতে প্রতিবেদন। বর্ষা এলেই যেন একই চেনা রূপ, একই বন্দি দশার গল্প। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে উত্তরের ব্যস্ত শহর বগুড়া। নগরীর গুরুত্বপূর্ণ সব সড়ক ও মার্কেট পানিতে ডুবে যায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে থমকে যায় শহরের স্বাভাবিক জীবনযাত্রা। এবারের বৃষ্টিতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নারুলি, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলা, মালগ্রাম, চেলোপাড়া ও খান্দার এলাকার লাখো বাসিন্দা। অথচ রেকর্ড বলছে, গত 2 দশকে ড্রেন, সড়ক ও অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 3,500 কোটি টাকা, যার সিংহভাগে গেছে ড্রেন নির্মাণে। অথচ প্রতি বছর এই ড্রেন আটকে জলাবদ্ধ থাকতে হয় বাসিন্দাদের। ওই পাশে মানে নিচু ছিল, আমি বুঝতে পারিনি। ওই দিক দিয়ে আসতে পড়ে দেয়, আমার ওয়ালেটটা ভিজে গেছে, আমার মোবাইল ফোন ভিজে গেছে, আর শরীরের অর্ধেক ভিজে গেছে। পরীক্ষার্থীদের যে দুর্ভোগ, এটা যেন চরম একটা দুর্ভোগ, এখান থেকে যেন সবাই রক্ষা পায়। প্রায় যখনই বৃষ্টি হয় তখনই আমরা এই সমস্যার সম্মুখীন হই। ড্রেনের মাঝে থুম্বা বসানো আছে, তাহলে ওই দিক দিয়ে পানি যাবে কিভাবে? প্রায় মিন্নে না পানি হলেই তলে যায়, তলার থেকে বাঁচা লাগবে। পানি প্রবাহ বন্ধ থাকা এবং সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্কের অভাবে প্রতি বছর বর্ষায় ডুবে যায় সরকারি আজিজুল হক কলেজ সহ চারপাশের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে ক্ষোভ ও অসহায়ত্বের কথা জানান খোদ কলেজ অধ্যক্ষ। বর্তমান যে অবস্থা, এটার জন্য আমরা সব জায়গায় বলা আছে, এমপি মহোদয় এটা নিয়ে অবহিত আছেন, তার প্রচেষ্টাতেই এই রাস্তাগুলোর কাজ চলমান।
এবং আমরা পিএম কার্যালয়েও আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে এই বিষয়টা জানা আছে। 70 বর্গ কিলোমিটার আয়তনের এই নবগঠিত সিটি কর্পোরেশনে এখন প্রায় 10 লাখ মানুষের বসবাস। গত 6 দিনে গড়ে 50 মিলিমিটার বৃষ্টিতেই চেহারা বদলে গেছে শহরের। তবে এই নজিরবিহীন সংকট সমাধানে এবার মহাপরিকল্পনার আশ্বাস দিচ্ছেন সিটি কর্পোরেশন প্রশাসক। আমরা ড্রেন সম্প্রসারণের কাজ করতেছি এবং আমার নগরবাসীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনার বাড়ির বর্জ্যগুলো ড্রেনে নিক্ষেপ না করে নির্দিষ্ট জায়গায় ফেলুন, তাহলে আমার শহরটা পরিচ্ছন্ন হবে এবং ড্রেনেজ ব্যবস্থাটা সতেজ থাকবে। আর দুর্ভোগ নয়, 3,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সুফল দেখতে চান বগুড়াবাসী। মনিরা কাজুরি, 71। দিনাজপুর সদরের 3 নম্বর ফাজিলপুর ইউনিয়নের একটি সড়কে জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভুগতে হচ্ছে হাজার হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, তিনি সরেজমিনে গিয়ে সমস্যা চিহ্নিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুন্দরবন ইউনিয়নের সঙ্গে এছাড়া দিনাজপুর রংপুর মহাসড়কে যাওয়ার জন্য ইউনিয়ন দুটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি। অথচ সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় সড়কের অনেকখানি অংশ, যার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার প্রায় 15,000 মানুষকে। বাজার হাট, অফিস আদালত ও স্কুল কলেজে যাতায়াতে চরম ব্যাঘাত ঘটায় এই জলাবদ্ধতা। আমি কালকে যখন মোটর পার করে এই সাইড দিয়ে আমার গাড় পর গাড়ি ফুরিয়ে যা অবস্থা, আমি নিজে উঠে পাই না, আমার কেমন গাড়ি গাড় পর। আমরা এখান থেকে অটোতে বা কোনো যানবাহন কিছু পাই না, আমাদের দূরে হাঁটে যেতে হয়। আমরা চলতে পারতেছি না, আর অটো ওগুলার ইয়েগুলা ব্যাটারিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খুব কষ্টে আছি। আমরা এটা এমপি সাহেবকেও জানাইছি এবং এডিসি, টিওনো, পিআইও যতগুলো সেকশন আছে এই ডিপার্টমেন্টে, রাস্তার ডিপার্টমেন্টে আমরা সবাইকে জানাইছি। সবাই বলছে যে আমরা করে দিব, কিন্তু আজ পর্যন্ত কাজটা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের বিষয়ে অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থল শিগগিরই পরিদর্শন করবেন, সড়কের সংস্কার বা প্রয়োজনে নতুন করে তৈরির ব্যবস্থা নেবেন। ওই রাস্তাটা আসলে উঁচু করার প্রয়োজন, যতটুকু শুনেছি আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারও অবগত আছেন। আমরা ওখানে এই রাস্তাটা প্রকল্প নিয়ে ওইটা উঁচু করে দিব। আর তারপরও যদি মনে হয় রাস্তা করার পরও যে ওখানে পানির ড্রেনেজ সিস্টেমের দরকার, তাহলে আমরা ওখানে ড্রেন করে দেওয়ারও পরিকল্পনা করছি আর কি। জলাবদ্ধতার কারণে এই সড়কে অটোরিকশা বা ভ্যান জাতীয় যানবাহন চলাচল করতে চায় না, তাই অনেক পথ ঘুরে কিংবা পানি মারিয়ে হেঁটেই পার হতে হয় এই অংশটুকু। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, 71। দিনাজপুরের জলাবদ্ধতা ও ভোগান্তির বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। আরাফাত, ফাজিলপুরে জলাবদ্ধতা দূর করতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, কত মানুষ ভোগান্তিতে আছেন? যে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু আপডেট, তথ্য জানিয়ে রাখি যে আমরা যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার যে সাক্ষাৎকার নিতে যাই, উনি বলেছিলেন যে এই ফাজিলপুরে যে রানীপুর শাহপাড়ার এই সড়কটি উনি পরিদর্শন করবেন। তো উনি কিন্তু এরই মধ্যে পরিদর্শন করে গিয়েছেন এবং স্থানীয়দের উনি আশ্বাস দিয়েছেন যে এখানে সমাধানে যা যা করার প্রয়োজন উনি সেসব উদ্যোগ নেবেন। তো একটু জানিয়ে রাখি যে এই সড়কটি কিন্তু দুটি ইউনিয়নের একটি সংযোগ সড়ক এবং এখানে যেটি হচ্ছে যে এই সড়কের প্রভাব পড়ে প্রায় 10 থেকে 15,000 মানুষের যাতায়াত প্রতিদিন এখানে, এবং তাদের এখানে প্রভাব পড়ে। এবং এর সামান্য বৃষ্টিতেই কিন্তু এই সড়কটি কিন্তু একেবারে প্রায় হাঁটু পানিতে ডুবে যায়, যার কারণে কিন্তু স্থানীয়দের কিন্তু চলাচলে খুব সমস্যা হয় এবং অনেকে কিন্তু দেখা যায় যে এখানে যে অটো ভ্যানগুলোর দিকে যেতে চায় না, কারণ তাদের যে মোটর, সেই মোটর কিন্তু পানি ঢুকে কিন্তু যে শর্ট সার্কিটে কিন্তু জ্বলে যায়, যার কারণে অটো রিক্সা
এবং ভ্যানগুলো কিন্তু যেগুলো ব্যাটারি চালিত সেগুলো কিন্তু অনেক দূর থেকেই যাত্রীদের নামিয়ে দেয় এবং তাদেরকে দেখা যায় যে পানি ডিঙিয়ে কিন্তু তাদেরকে চলাচল করতে হয়। আর যেটি হচ্ছে যে এর মধ্যে তারা স্থানীয়রা বলছেন যে অনেক যে দপ্তরে তারা ঘুরেছেন কিন্তু আসলে কোনো সুরাহা পাননি। তবে যেহেতু এবার ৭১ টিভি যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসে ঘুরে গেছেন এবং এলাকাবাসী আশা করছেন যে এবার হয়তো বা এটি সুরাহা হবে। এখন দেখার পালা যে এটি কবে নাগাদ এখানে কাজ শুরু হয় এবং এলাকাবাসীর দুর্ভোগ কবে লাঘব হয়। আরেকটু জানিয়ে রাখি যে যদিও দিনাজপুর কিন্তু বেশ উঁচু জেলা, সহজে কিন্তু এখানে বন্যা খুব একটা হয় না, কিন্তু তারপরও কিছু কিছু সড়ক যেগুলো নিচু সেগুলো সামান্য বৃষ্টিতে এরকম কিছু যেগুলো সড়ক আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যায় এবং এলাকাবাসীর জন্য খুব দুর্ভোগ বয়ে আনে। মুন্নি। খালিদ আরাফাত, অসংখ্য ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দিনাজপুরে জলাবদ্ধতা ও ভোগান্তির বিষয়ে জানাতে খালিদ আরাফাত যুক্ত ছিলেন। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা। দেশের অন্যতম বৃহৎ এই শিল্পাঞ্চল বিসিক শিল্পনগরী সহ এখানে গড়ে উঠেছে হাজারো ছোট, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, কিন্তু প্রয়োজনীয় নাগরিক সুবিধা ও পরিকল্পিত অবকাঠামোর অভাব ও পরিকল্পিত উন্নয়নের ভোগান্তিতে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ। ব্যবসায়িক ভোগান্তিতে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের ফতুল্লা বর্ষা এলেই সামান্য বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায়, আর এখন তো অবিরাম বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা জমে থাকা পানিতে যানজট, জনভোগান্তি। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাস্তা, খাল ও নালায় জমছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মশার উপদ্রব ও বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। এদিকে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ও জনসংখ্যা দ্রুত বাড়লেও সেই অনুপাতে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো, যে কারণে পরিকল্পনাহীন নগরায়ন ও শিল্পায়নের চাপ সরাসরি বহন করছে ফতুল্লার সাধারণ মানুষ। আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা এই পানির কারণে স্কুলে যেতে পারি না। এই রাস্তা ঠিকই না, এই রাস্তা ছোটকাল থেকে এখন পর্যন্ত দেখি না এই রাস্তা ঠিকঠাকটা আছে। এই গার্মেন্টস কি ওইটা দিয়া চিন্তা ভাবনা করে না, বরঞ্চ আর ময়লা টেলা সব করা আমরা হাই না হালাই। আমাদের মার্কেটের দোকানদার আছি, আমাদের বেচাকেনা খুবই কম, বেচাকেনা নাই বললেই চলে, কারণ এখানে মানুষ যাতায়াত করতে পারে না, কাস্টমার আসতে পারে না। এলজিডির কর্মকর্তাদের কাছে আমরা অনুরোধ করব অতি দ্রুত তারা যেন সংস্কার করে এই এলাকা মানুষের ভোগান্তি থেকে তারা রক্ষা করে। জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এটা সিটি কর্পোরেশন হয়ে যায়, মূল বাস্তবায়নকারী সিটি কর্পোরেশনই থাকবে, কিন্তু আমাদের যে মাস্টার প্ল্যানগুলো থাকবে, অর্থাৎ জলাবদ্ধতা নিরসন এবং নদী ব্যবস্থাপনা, সেটাকে ফোকাস করেই কিন্তু প্ল্যানগুলো বাস্তবায়ন হবে। এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোতে আমাদের ফোকাস ওইভাবেই থাকবে যাতে আমরা জলাবদ্ধতা নিরসন করতে পারি। জেলা পরিষদ প্রশাসক বলেন, দীর্ঘদিনের অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে এখানকার মানুষ ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে, ড্রেন নির্মাণ করা হয়েছে এবং ব্রিজ কালভার্টও নির্মাণ করা হয়েছে, যে কারণে পানি চলাচলের জন্য ওই সকল জায়গাগুলোতে পরিকল্পিত ব্যবস্থা না থাকায় পানিগুলো সরতে পারছে না। ফতুল্লা থানার আয়তন ৬৮.৬৪ বর্গ কিলোমিটার। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ থানার জনসংখ্যা ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ১০,১২,১৪৪ জন। হাসান আহমেদ, ৭১। নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর এক কিশোরের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ১৩ বছরের কিশোরের নাম জুনায়েদ আহমেদ। মঙ্গলবার দুপুরে সে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার স্থানীয়রা গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধে পরিকল্পিতভাবে জুনায়েদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত হবে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় সংঘটিত জোড়া হত্যা মামলার রায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিহতরা হচ্ছেন হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু। বুধবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এর রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হল ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুরুদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুল জব্বার।
এদের মধ্যে রায় ঘোষণাকালে ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, পূর্বশত্রুতার জেরে 2010 সালের 28 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোট 17 জনকে আসামি করা হয়। রায় বাকি 9 জন খালাস পেয়েছে। 2010 সালের 3 অক্টোবর চার্জশিট দেয় পুলিশ। 2010 সালের সোনাডাঙ্গা থানার একটা মামলা। আজকে আদালতের রায়ের জন্য দিন ধার্য ছিল। আদালত 8 জন আসামিকে যাবজ্জীবন দিয়েছে, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড, আর বাকি আসামিদের খালাস প্রদান করেছেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় রাকিবুল হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান এর রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল। অন্য আসামি ইউসুফ আকনকে আদালতে খালাস দিয়েছে। 2015 সালের 17 মে পূর্বশত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার রাকিবুলকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ চার্জশিট দিলে আদালত সাক্ষ্য প্রমাণে আসামি কামরুল আকন ও সোহাগকে দোষী সাব্যস্ত করে। জামালপুরের মাদারগঞ্জের চর লোটাবরে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় যুবক স্বপনকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায় জানান, বুধবার বিকেলে অভিযুক্ত স্বপন কৌশলে শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে এলাকাবাসীরা এসে স্বপনকে আটক করে পুলিশে দেয়। এদিকে শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঠাকুরগাঁও সদরের জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 2 জন। বুধবার মোহাম্মদপুর গণেশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার প্রভু ওরফে নারায়ণ ও তার ছেলে নিমাই। এছাড়া আহতরা হলেন কবি ও ভবানন্দ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, সকালে বাড়ির পাশের পাট খেতে বাবা ও ছেলে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তার সহ 4 জন আহত হন। ঘটনাস্থলেই নিমাই মারা যান আর ঠাকুরগাঁও সদর হাসপাতালে মারা যান তার বাবা। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বুধবার সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত 11 জুলাই হোয়াটসঅ্যাপে ফোন করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর কাছে এককালীন 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা নিতে অস্বীকৃতি জানালে পরদিন ডিডিএন-এর কার্যালয়ে 30 থেকে 40 জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ কমিশনারের নির্দেশনায় সিএমপির একাধিক টিম কাজ শুরু করে। পরে চকবাজার থানা পুলিশ ও র্যাব 7 যৌথ অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এই যে ঘটনাটা একটা চাঞ্চল্যকর ঘটনা আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা এবং আপনারা চ্যানেলগুলো বিভিন্ন সময় প্রচার করেছেন। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে সিএমপির চৌকস টিম এবং সিএমপির ডিবির একটি চৌকস টিম, আমাদের চকবাজার থানা চৌকস টিম, র্যাবের একটা টিম যৌথভাবে বিভিন্ন জায়গায় হানা দিয়ে 8 জন সন্ত্রাসীকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের 2,500 অভিযান চালিয়ে 340টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বুধবার 2,500-এর ঝাউগড়া, সত্যবান্দি ও দুপতারা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিতাসের 2,500 শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র 2,500-এর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে 340টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও রেগুলেটর। সরকার দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের 2,500-এ তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও
বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য, জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে ও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তাঁতিদের আধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে এই প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া তাদের উৎপাদিত পণ্য দেশে বিদেশে বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সকল তাঁতি এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছর গত বছরের চেয়ে বেশি ঋণ প্রদান করা হবে। ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আজ ধামরাইয়ের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রায় যাবতীয় সকল প্রস্তুতি শেষ হয়েছে। বিকেল 4:30টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। উদ্বোধন শেষে সন্ধ্যা 6টায় টানা হবে রথ। এই উৎসবকে কেন্দ্র করে থাকবে মেলা, যা চলবে মাসব্যাপী। এর আগে বুধবার রাতে অধিবাসের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী 24 জুলাই উল্টো টানার মধ্য দিয়ে রথযাত্রা শেষ হবে। 16 জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের রথযাত্রাটা শুরু হবে। আমাদের উল্টো রথটা হচ্ছে 24শে জুলাই শুক্রবার দিন। তো আমরা আশা করছি এই রথের 2 দিন সহ লক্ষ লক্ষ লোক ধামরাইতে রথ মেলা উপলক্ষে ভক্ত দর্শনার্থী এদের আগমন ঘটবে। রথযাত্রার খবর জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, রথ উৎসবকে কেন্দ্র করে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ মুন্নি, আপনি যেমনটি বলছেন রথ উৎসব কেন্দ্র করে ধামরায় কেমন আয়োজন করা হয়েছে আর সেই সাথে প্রশাসনের নিরাপত্তার বিষয়ে কি হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন, ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন তিনি যেমনটি জানিয়েছেন, এই রথ উৎসবকে কেন্দ্র করে 300 পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও কিন্তু গোয়েন্দা নজরদারি থাকবে। ডিবি, এসবি, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করবে। আর আমরা যেটা দেখতে পেয়েছি, এই রথ উৎসবকে কেন্দ্র করে কিন্তু কাল রাত থেকেই এই রথ উৎসবের আনুষ্ঠানিকতা চলছে। আমরা এই মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন তারা সকাল থেকেই তাদের যে মাধব মন্দিরটি রয়েছে সেই মন্দিরে কিন্তু তাদের যে টানের আগে যাবতীয় যে প্রস্তুতি রয়েছে সেটি তারা আনুষ্ঠানিকতা করছে। আমরা সকাল থেকেই দেখেছি যে ভক্তবন্ধুরা কিন্তু এই রথের সামনে আসছেন, ছবি তুলছেন, শ্রদ্ধা ভক্তি জানাচ্ছেন। আর আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, সেটা হলো আজকে বিকেল 4:30 নাগাদ জাতীয় সংসদের যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি আনুষ্ঠানিক উদ্বোধন শেষেই কিন্তু সন্ধ্যা 6টার দিকে এই রথটি টানা হবে। এই রথ উৎসবকে কেন্দ্র করে কিন্তু ধামরায়ে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আমাদেরকে জানিয়েছেন এই রথ উদযাপন কমিটি। আর সেই সাথে কিন্তু ধামরায়ে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এই ছিল ধামরাই থেকে সর্বশেষ। মুন্নি। রাসেল হোসেন সঙ্গেই থাকবেন রথযাত্রার খবর জানাতে। ধামরাই থেকে রাসেল হোসেন যুক্ত ছিলেন। সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনসারা গ্রামে রয়েছে বেহুলা লক্ষ্মীধরের স্মৃতি বিজড়িত স্থান, যা লোকগাথা ও রহস্যে ঘেরা। এলাকার জনশ্রুতি অনুযায়ী মনসামঙ্গল কাব্যের বেহুলা সুন্দরীর জন্ম হয়েছিল এই এলাকায়। তার জীবনকূপ ও সোনার নৌকা ঘিরে আজও মানুষের মধ্যে রয়েছে গভীর শ্রদ্ধা ও রহস্যময় বিশ্বাস। সহকর্মী ইউসুফ দেওয়ান রাজুর পাঠানো তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। বাংলা লোককাহিনীর অমর চরিত্র মনসামঙ্গল কাব্যের বেহুলা, তার জীবনকূপ ও সোনার নৌকা ঘিরে রয়েছে নানা রহস্য ও লোকবিশ্বাস। গল্পটি সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনসারা গ্রামের। এলাকার লোকগল্প মতে বেহুলা সুন্দরীর জন্ম হয়েছিল এই এলাকায়। শৈশব থেকে তিনি এই কূপের পানি ব্যবহার করতেন। আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি যে বেহুলা লক্ষ্মীধর খুব সতী সাধবী ছিলেন। যারা যারা স্বপ্নে দেখা তারা কত দূরত্ব মানুষ এসে পূজা করে যাচ্ছে, না জানে
ওই নৌকাটা মানে মাটি কাটার জন্য করছে যে কাটে সমান টমান করে হয়তো ধান ভাত চাষ করব, কিন্তু ওই কোপ দিলেই নাক মুখ দিয়ে রক্ত উঠছে। এলাকার লোকজন মনে করেন এটি কোনো সাধারণ কূপ নয়। একসময় দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মানত করতেন। কেউ অসুস্থ হলে বা কোনো বিপদে পড়লে এই কূপের পানি নিয়ে যেতেন বলেও শোনা যায়। কিন্তু আমার পরিবার থেকে আমি এটা বিশ্বাস করি যে না, এখানে অবশ্যই কিছু আছে, না হলে এই ছেলেটা এত তাড়াতাড়ি অসুস্থ হলো আবার 2 দিন পরে ভোগ দেওয়ার পরে সারা গেল। তবে না, আমাদের হিন্দুর একটা ঐতিহ্য, এই জিনিসটা যেন সুন্দরভাবে আমাদের পরিবেশন থাকে। আর এটা তো অনেক সমাজ আছে, যেরকম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক জাতি এখানে আছে। কূপের খুব কাছে রয়েছে কথিত সোনার নৌকার খাড়ি। মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে বেহুলার সোনার নৌকা এখানেই ডুবে যায় বলে বিশ্বাস করেন অনেকে। এলাকাবাসীর মধ্যে এমন কথাও শোনা যায়, অতীতে এই খাড়িকে অবমাননা করায় কারো কারো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। জিয়ন কূপ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি বিশাল প্রাচীন বটগাছ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই গাছের নিচেই বেহুলা ও লক্ষিন্দরের প্রথম পরিচয় হয় এবং তারা একসাথে সময় কাটাতেন। এর নিচে রয়েছে একটি শিব মন্দিরও। ঐতিহাসিক ও লোকজ গুরুত্ব বিবেচনায় এই জায়গাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। বেহুলার কূপ সংরক্ষণ এবং ওনার একটা নৌকা আছে ওখানে এবং ওনার পৈতৃক নিবাসটা আছে, এবং এছাড়া যে খাড়িটা এখানে, সেই খাড়িটা কিন্তু বিনছড়া থেকে বের হয়ে আপনার তালম দিয়ে, এবং শুনেছি সেটা সম্ভবত বগুড়া হয়ে চলে যেত, এবং বেহুলা নাকি ওই পথেই হচ্ছে যে একসময় বাবার বাড়ি আসতেন। এবং এটা লোকমুখে কথিত আছে যে লক্ষিন্দরকে যখন উনি ভেলা করে নিয়ে যাচ্ছিলেন তখন এই পথটা ব্যবহার করেছেন, লোকমুখে এটাই কথিত আছে। তো এই খাল খননটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের খাল খননের হচ্ছে বিভিন্ন প্রকল্প আছে, এটার মধ্যে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে খালটাও যেমন সংরক্ষিত হবে, তেমনি আমাদের যেহেতু ঐতিহ্যবাহী একটা বিষয় আছে, এটাও আমাদের সংরক্ষণ হবে। কালের পরিক্রমায় এবং সংস্কারের অভাবে এই জায়গাটি অবহেলিত অবস্থায় রয়েছে বলে মনে করেন এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১।